গতদিন যে ক্লাসটি হয়েছে সেইটিতে মূলত তোমাদের আত্মবিশ্বাস ডেভেলপমেন্টের জন্য আমরা রিভিউ করেছি, কারণ তার আগের ক্লাসগুলো অনলাইনে হয়েছিল, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে এই চিন্তা করে। ঠিক আছে, আমরা শুরু করি। অ্যালকাডাইন, অ্যালকাট্রাইন এগুলো কি পড়িয়েছিলাম নাকি 26 পর্যন্ত ছিল? 26 পর্যন্ত। ওকে, আমরা শুরু করছি এখনই। দেখো এখানে কি লিখে দেওয়া আছে আর আমরা কি পড়তে চাই একটু ভালো করে খেয়াল করো। যদি কোনো হাইড্রোকার্বনে অর্থাৎ কোনো জৈব যৌগে যদি দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকে, কোনো যৌগে দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকে, কোনো যৌগে যদি দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকে তবে যৌগটিকে যথাক্রমে অ্যালকাডাইন ও ট্রাইইন রূপে নামকরণ করা হয়। এই দেখো, কোন যৌগে যদি দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকে তবে যৌগটিকে যথাক্রমে অ্যালকাডাইন এবং অ্যালকাট্রাইন রূপে নামকরণ করা হয়। খাতায় আমরা নোট করে ফেলবো। যদি কোনো যৌগে দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকে তবে যৌগটিকে অ্যালকাডাইন ও অ্যালকাট্রাইন রূপে নামকরণ করা হয়। যেমন দেখো, আমরা এখন যে যৌগটি লিখব সেটি হচ্ছে এরকম, যে CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2। খেয়াল করছো? এখন দেখো, এই যৌগে দুইটা ডাবল বন্ড রয়েছে এবং এটা অ্যালকিন গোত্রের যৌগ। আমরা এখন এই যৌগটার ডাবল বন্ড কোথায় কোথায় আছে সেটা নাম্বারিং করে উল্লেখ করব। তো আমরা দেখতে পাচ্ছি ডাবল বন্ড আছে কোথায়। ডাবল বন্ড দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এই দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার। দেখো 1 নাম্বার এবং 3 নাম্বারে আছে। দেখো অনেকেই বলার চেষ্টা করবে যৌগটা ডাইবিউটিন, নিশ্চয়ই তোমরা এই নিয়মটা বুঝতে পারার কথা যে কোনো যৌগে যদি দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকে তাহলে যৌগটি যথাক্রমে অ্যালকাডাইন ও অ্যালকাট্রাইন রূপে নামকরণ হবে। অর্থাৎ তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে কোনো যৌগে দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকলে যৌগটিকে যথাক্রমে অ্যালকাডাইন ও অ্যালকাট্রাইন রূপে নামকরণ করা হয়। দেখো এইখানে আমরা যে ওয়ার্ড রুট বলি না, মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক, এগুলোকে একত্রে কিন্তু বলা হয় অ্যালক বলা হয়। হ্যাঁ, অর্থাৎ মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক এগুলোকে বলা হয় অ্যালক। কিন্তু যখন একাধিক ডাবল বন্ড থাকে তখন এটা অ্যালক না হয়ে অ্যালকা হয়ে যায়। দেখো, অর্থাৎ তুমি আগে যেখানে বলতা বিউট, এখন কি বলবা? বিউটা বলবা, রাইট? তো চলো আমরা নামকরণটা করতে চাই। এখানে 1 নাম্বার আর 3 নাম্বারে ডাবল বন্ড আছে, তাই আমরা বলতে পারি যে বিউটা বা আগে 1,3 বলে নিতে পারি, 1,3 বিউট না বলে বিউটা বলবো আর ডাইইন বলবো। মনে রাখতে হবে এই যৌগটাকে অনেকেই বলতে পারে ডাইবিউটিন। দেখো অনেক সময় অনেকেই বলে এই যৌগটাকে ডাইবিউটিন, কিন্তু সত্যিকার অর্থে এই যৌগটা ডাইবিউটিন না। ডাইবিউটিন মানে বোঝানো হয় যেখানে দুইটা বিউটিন থাকবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে দুইটা বিউটিন নয়, এখানে একটা বিউটাই দুইটা ইন আছে। ইন বলতে ডাবল বন্ডকে বোঝানো হচ্ছে। বিউটা কিন্তু এখানে একটাই, কিন্তু ইন দুইটা, দ্যাটস ওয়াই আমরা বলবো বিউটা ডাই ইন। কিন্তু যদি আমরা বলি ডাইবিউটিন তাহলে এটা কি বলা ঠিক হবে? নিশ্চয়ই এটা বলা ঠিক হবে না। ওকে, বুঝতে পেরেছো কিনা এই নামকরণটি আমাকে জানাও, এবং সেই সঙ্গে আবার বোঝালে ভালো হতো। ওকে, ঠিক আছে। দেখো, কোন যৌগে দুটি বা তিনটি দ্বিবন্ধন থাকে তবে যৌগটিকে নামকরণ করা হয় অ্যালকাডাইন ও অ্যালকাট্রাইন রূপে। অর্থাৎ দুইটা থাকলে ডাইইন এবং তিনটা থাকলে ট্রাইন। আমরা যেখানে আগে কোনো যৌগের ওয়ার্ড রুটকে বলতাম মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক, এখন সেটাকে বলবো কি? অ্যালক বলবো নাকি অ্যালকা বলবো? অর্থাৎ যেখানে আগে বলতাম বিউট সেখানে আমরা বলবো বিউটা। কেন? বিউটা কখন হয়? যখন একাধিক ডাবল বন্ড বা একাধিক ট্রিপল বন্ড থাকে। আচ্ছা, এই যৌগটাকে অনেকে বলতে পারে ডাইবিউটিন, কিন্তু এই যৌগটি ডাইবিউটিন নয় বা ডাইবিউটিন বলাটি সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ ডাইবিউটিন হতে হলে দুইটা বিউটিন থাকতে হয়, কিন্তু এখানে আসলে দুইটা বিউটিন নেই। তাহলে কি আছে? একটা বিউটা একটা, কিন্তু
ইন দুইটা, ইন বলতে ডাবল বন্ডকে বোঝায়। নিশ্চয়ই এবার বুঝে যাওয়ার কথা। আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দেই, তোমরা বুঝতে পারো কিনা দেখো। এই যৌগটা বলো, এবার নাম্বারিং করব কোন দিক থেকে এবং এই যৌগের নাম কি হবে, মাইক্রোফোন অন করে বলো। হ্যাঁ বলছো প্রিয়তা, বলছো রাইট সাইড থেকে নাম্বারিং হবে, চমৎকার উত্তর। তুমি মাইক্রোফোন অন করে বলো যে এই যৌগের নাম কি হবে। 1,4-hexadiene। আচ্ছা বলছো 1,4-hexadiene। চলো আমরা নাম্বারিং করি রাইট সাইড থেকে। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরে ডাবল বন্ড এবং 4 নম্বরে। তাহলে 1,4 বলতে হবে। আর হেক্স বলবো নাকি হেক্সা বলবো বলো তো? হেক্সা। কেন হেক্সা বলবো বলো? স্যার অ্যালকের সাথে আজও হবে এখানে। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে 1,4 হেক্সা আর দুইটা ইন, তাই ডাই ইন। এই তো বুঝে গেছো, চমৎকার। নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এতক্ষণে, রাইট? আচ্ছা, এইবার আমরা সেম নিয়মটা লিখবো ট্রিপল বন্ডের জন্য। হ্যাঁ, একদম একই নিয়মটা লিখবো। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানো। সবাই বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানো। ওকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। ঠিক আছে, দেখো এইবার আমরা যেটা করি, এই দেখো, যদি আমরা বলছে কোন যৌগে দুটি বা তিনটি বা দ্বিবন্ধন না থেকে যদি ত্রিবন্ধন থাকে, অর্থাৎ আমরা যদি এখানে দ্বিবন্ধনের জায়গায় কি ব্যবহার করি, ত্রিবন্ধন ব্যবহার করি, ত্রিবন্ধন ব্যবহার করি, তবে যৌগটিকে যথাক্রমে অ্যালকাডাই, এবার এখানে দেখো লেখা আছে ইন। হ্যাঁ, ইন বলো তো কি হবে? ইন হবে নাকি কি হবে, কে বলতে পারে? আইন হবে। এবং এখানে দেখো অ্যালকাট্রাই, দেখো এখানে লেখা আছে অ্যালকাট্রাই, কি লেখা আছে? ইন লেখা আছে। এখন হবে অ্যালকাট্রাই আইন হবে। নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এতক্ষণে। তাহলে কোনো যৌগে যদি একাধিক ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, দুঃখিত, একাধিক ত্রিবন্ধন থাকে, তাহলে যৌগটির নামকরণ যথাক্রমে অ্যালকাডাই আইন এবং অ্যালকাট্রাই আইন হবে। তাহলে দ্রুততম সময় আমি একটি যৌগ লিখছি, কে তার নাম বলতে পারে মাইক্রোফোন অন করে অথবা কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ, এই যৌগটির নাম কি? 1,3-butyl-diene। হ্যাঁ, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি ট্রিপল বন্ড 3টা আছে, তাই আমরা বলবো 1,3-butyl-ডাই। সবাই একমত? নিশ্চয়ই বুঝতে পেরেছো কিনা আমাকে সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানো। ওকে, আমরা চলে যাব এবার পরবর্তী নিয়মে চলে যাব। আমরা অ্যালকোহলের নামকরণ করব। দ্রুত আমরা দেখে নিব আমরা এই যৌগের নাম কি। ওকে, দেখো বলো, এই যৌগ দেখতে পাচ্ছি আমরা অ্যালকোহল গোত্রে চলে আসলাম। নিশ্চয়ই 29 নম্বর যৌগ আমরা এখন সলভ করব। এই যৌগে কার্যকারী মূলক কি, কে বলতে পারে? OH। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি কার্যকারী মূলক OH, তার মানে এটি অ্যালকোহল গোত্রের একটি যৌগ। এবং আমরা দেখতে পাচ্ছি পুরো যৌগে প্রধান শিকল নির্বাচন করার পর প্রধান শিকল হবে এইটা। হ্যাঁ, এখানে এর থেকে বড় প্রধান শিকল পাওয়া যায় না। এবং এখানে মিথাইল মূলক এবং OH মূলক আছে। যেহেতু OH মূলক কার্যকারী মূলক এবং অগ্রগণ্য মূলক, আর দ্যাটস ওয়াই আমরা নাম্বারিং কি বাম থেকে করব নাকি ডান থেকে করব? ডান থেকে করব। নিশ্চয়ই ডান থেকে করব। তার মানে এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং, এটা 4 নং কার্বন। তাহলে পুরো যৌগের নাম কি হবে, কে বলতে পারে? বিউটানল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্রধান যৌগের নাম হচ্ছে বিউটানল বা বিউটানল 1। এবং এই বিউটানল যৌগের দুইটা মূলক রয়েছে, যে মূলক দুইটাই হচ্ছে মিথাইল মূলক, একটা 2 নম্বরে একটা 3 নম্বরে। তার মানে আমরা বলতে পারি 2,3 ডাইমিথাইল বিউটানল। নিশ্চয়ই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। 2,3 ডাইমিথাইল বিউটানল বা 2,3 ডাইমিথাইল বিউটানল 1। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমরা সবাই এখন খাতায় লিখে 30 নাম্বার যৌগটি সলভ করবে। ওকে, 30 নাম্বার যৌগটি সলভ করবে। এই 30 নাম্বার 3,3-ডাইক্লোরোপ্রোপানল। ওকে, দেখো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে ডান দিকে OH মূলক এবং বাম দিকে ক্লোরিন রয়েছে। তো আমরা OH মূলককে প্রায়োরিটি দিব, কারণ আমাদের প্রায়োরিটি ক্রমে OH মূলক আগে এবং এইখানে সেটা কার্যকারী মূলক। নিশ্চয়ই আমরা আমাদের লেকচার শিটের 8 নাম্বার পেজে প্রায়োরিটি ক্রমটি পড়েছি। তো আমরা দেখি, এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2 নং, এটা 3 নং। 3 নং কার্বনে আমরা দেখতে পাচ্ছি দুইটা মূলক রয়েছে, ক্লোরিন, আর প্রধান যৌগটা হচ্ছে প্রোপানল। তার মানে আমরা বলতে পারি 3,3 ডাইক্লোরো
ডাইক্লোরো, আর মূল যৌগের নাম হচ্ছে প্রোপানল। ওকে, নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, বা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। এই দেখো এইখানে খেয়াল করো, এই যৌগটাকে আমরা কিভাবে ভেঙে লিখব। এই যৌগটাকে আমরা ভেঙে লিখব, তাহলে এই দেখো, হ্যাঁ বলো তো এখন প্রধান যৌগের নাম কি? প্রধান যৌগের নাম কি তাড়াতাড়ি বলো। প্রোপানল। প্রোপানল। এই দেখো প্রধান যৌগের নাম হচ্ছে প্রোপানল। এবার নাম্বারিং নিশ্চয়ই আমরা বাম না ডান কোন দিক থেকে করব? ডান দিক থেকে। OH মূলক এই যে 1 2 3, 2 নম্বরে মিথাইল, তাহলে 2 মিথাইল আর মূল যৌগের নাম প্রোপানল। ডান বাম সেম না? আচ্ছা, ডান বাম সেম না। ওকে, কেন ডান বাম সেম মনে হচ্ছে তোমার কাছে, বলো তোমার যুক্তি কি? বাম থেকে করলেও তো 1 2 তো আসে। কেন OH মূলক এখানে প্রায়োরিটি পাবে না, নাকি মিথাইল মূলক প্রায়োরিটি পাবে? ও আচ্ছা, ওকে আচ্ছা। এইবার তোমরা বাকিগুলো নিশ্চয়ই অ্যালকোহলের পারবা। হ্যাঁ, অ্যালকোহলের বাকিগুলো পারবা, ট্রাই করবা, না পারলে আমি তোমাদেরকে বুঝাই দেবো। এবার আমরা অনেক জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা নামকরণ পড়বো, গ্লাইকল। এই দেখো গ্লাইকল পড়বো। এই গ্লাইকল ইউপ্যাক নাম না, প্রচলিত নাম। গ্লাইকল কোনো ইউপ্যাক নাম না, প্রচলিত নাম। ওকে আচ্ছা, খাতায় তোমরা লিখে নিবা, কোন যৌগে দুটি OH মূলক থাকলে তাকে গ্লাইকল রূপে নামকরণ করা হয়। এই যে এই লাইনটুকু আমি এখন যেটুকু বলছি, শুধু এইটুকু তোমরা খাতায় লিখে রাখবা। একই যৌগে দুটি OH মূলক থাকলে তাকে গ্লাইকল বলা হয়। একই যৌগে দুটি OH মূলক থাকলে তাকে গ্লাইকল বলা হয়। তবে এটা ইউপ্যাক নাম না, প্রচলিত নাম, প্রচলিত বা সাধারণ পদ্ধতির নাম। ওকে আচ্ছা, এখন গ্লাইকল নিয়ে আমি একটু গল্প বলতে চাই তোমাদের সাথে। তোমরা হিমকারক কোনো গ্যাসের নাম শুনেছো কখনো? কেউ বলতে পারো? হিম তৈরি করে। নাইট্রোজেন। আচ্ছা না, শোনো ভালো করে। আমরা যে বাসা বাড়িতে এসি চালাই, ফ্রিজ ব্যবহার করি, সেখানে কি হয় বলতো? ওই ফ্রিজে বা এসিতে একটা কম্প্রেসর মেশিন থাকে, যেটা বাইরের থেকে আমাদেরকে বাতাস দেয়। কিন্তু এর মধ্যে একটা গ্যাস থাকে যেটাকে আমরা বলি ফ্রিয়ন গ্যাস বা CFC গ্যাস, যে গ্যাসটা আমাদের ওই বাতাসটাকে কুল করতে বা হিম তৈরি করতে হেল্প করে। ঠিক তেমন ভাবে ইথিলিন গ্লাইকল, এই যে যৌগটা আমরা দেখব গ্লাইকল, এই গ্লাইকলটা হিমরোধক মানে ও অ্যান্টিফ্রিজ কাজ করে। যেমন ইন্টারনেটে, ফেসবুকে বা জুমে, না দুঃখিত, ফেসবুকে বা ইউটিউবে তোমরা দেখবা পৃথিবীর অনেক দেশে কিন্তু স্নোফল হয়। নিশ্চয়ই দেখেছো যে অনেক সুন্দর সুন্দর কাঠের বাড়ি থাকে, একতলা বাড়ি থাকে, আর রাস্তাঘাটে স্নো জমে থাকে। রাস্তার ধারে যে গাড়িগুলো পার্ক করা থাকে তার উপর বরফ জমে। সকালবেলা তাদের ঘুম থেকে উঠে প্রধান কাজ হয় ওই গাড়ি বা রাস্তার উপর থেকে বরফগুলো ক্লিন করা। তো খেয়াল করো, ওই সব এলাকায় নিশ্চয়ই এয়ারপোর্ট থাকে। তো এয়ারপোর্টে বড় বড় বিমান থাকে, রানওয়ে থাকে। তো ওই বিমানের ওপর তো রাতের বেলা কি পড়ে? স্নো পড়ে, বা যখন দিনের বেলাও স্নো পড়তে পারে, তাই না? তো যখন এই স্নোফলগুলো হয় বিমানের ওপর, তখন এটা কি হাত দিয়ে ক্লিন করা সম্ভব? এত উঁচু বিমান, তখন তারা দেখবা ওই এয়ারক্রাফটের ওপর কোনো কিছু স্প্রে করে। তোমার কাছে দেখে মনে হবে পানি, হ্যাঁ, কিন্তু আসলে ওর মধ্যে থাকে ইথিলিন গ্লাইকল, যাতে ওই স্নোগুলো তারা ক্লিন করতে পারে। অর্থাৎ ইথিলিন গ্লাইকল মূলত অ্যান্টিফ্রিজ হিসাবে কাজ করে, হিমরোধক হিসাবে কাজ করে। যেখানে ফ্রিয়ন গ্যাসটা হিম তৈরি করে, স্নো তৈরি করে, বরফ তৈরি করে, তেমনভাবে ইথিলিন গ্লাইকল অ্যান্টিফ্রিজ হিসেবে কাজ করে। ওকে, তো চলো আমরা ইথিলিন গ্লাইকল পড়ে ফেলি। বলছি আমরা কোনো যৌগে, একটা যৌগে যদি দুইটা OH মূলক থাকে, দুইটার বেশিও না দুইটার কমও না, তাহলে প্রচলিত নিয়মে, ইউপ্যাক নিয়মে না, তাকে গ্লাইকল বলা হয়। যেমন আমরা এই যৌগটা দেখব এখন, এই যৌগটা দেখব যার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই যে ইথিলিন গ্লাইকল, এই তো ইথিলিন গ্লাইকল। ওকে, বলো ইথিলিন গ্লাইকল কি নাম? ইউপ্যাক নাম নাকি প্রচলিত নাম? অনেকে বলতে পারো এটা ইথিলিন। হ্যাঁ, ইথিলিন হলো কেন? আসলে প্রচলিত নাম মানে নিয়মের তেমন কোনো তোয়াক্কা করে না। ওকে, আচ্ছা, তাহলে এখন বলো। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, এই গ্লাইকলটা কি মানে সব গ্লাইকলই কি হিমরোধক হিসেবে কাজ করে, নাকি শুধু ইথিলিন গ্লাইকলই? আচ্ছা, ইথিলিন গ্লাইকল দেখেছি আমরা, অন্য গ্লাইকল করে কিনা সেটা ডিপেন্ড করবে, বা আরো অনেক বিষয় থাকে যেটা জানতে হবে। কিন্তু ইথিলিন গ্লাইকল সম্পর্কে আমরা এই তথ্য পেয়েছি, বাকিগুলো সম্পর্কে আমরা তথ্য পাই নাই। আর এটা অ্যাডিশনাল তথ্য, বইয়ের তথ্য নয়। আমি জাস্ট তোমাদের, যেহেতু অর্গানিক একটা জীবনমুখী শিক্ষা, বাস্তবে এই যৌগগুলো কি কাজে লাগতে পারে তার আইডিয়া দেওয়ার জন্য পড়িয়েছি। ওকে, এইবার দেখো তো এই যৌগটা সম্পর্কে। এই যৌগের নাম, যেহেতু দুইটা OH মূলক আছে, তাহলে আমরা একে গ্লাইকল বলতে পারি, বাট যৌগের নামটা কি হবে?
তখন এই যৌগের নাম হবে প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল, এগুলো হচ্ছে সবগুলাই প্রচলিত নাম। এখন এই এটা 1,2 প্রোপিলিন গ্লাইকল হবে না নাকি না? মানে এটা তো আমরা ইউপ্যাক নাম না, ইউপ্যাক নামে এগুলো বলতে হয়। আচ্ছা এখন শোনো, যদি কেউ ইথিলিন গ্লাইকল বা প্রোপিলিন গ্লাইকল এটা মুখস্থ করে নেয় তাহলে কিন্তু সে বোর্ড পরীক্ষায় ভালো করে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটু বেশি, আমরা চাই এখান থেকে একটা ফাউন্ডেশন তৈরি করতে যেটা আমাদের ভবিষ্যতে অ্যাসেটের মতো কাজ করবে। আচ্ছা, তো আমরা এর ইউপ্যাক নাম আমাদের হয়তো বা এসএসসি পরীক্ষায় কাজে নাও লাগতে পারে। গ্লাইকলটা খুবই দরকার, পরীক্ষাতে ধরে নাও আসবেই এমন একটা যৌগ ইনশাল্লাহ, কিন্তু এর ইউপ্যাক নামটা কি এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কম, বা আসতে পারে নাও পারে, কিন্তু আমরা চাই শিখে রাখতে। যদি কোনো যৌগে একাধিক, নট অনলি দুইটা, বলছি একের অধিক কার্যকারীমূলক থাকে, নট অনলি ওইচ, নট অনলি টু, যে কোনো কার্যকারীমূলক, যে কোনো কার্যকারীমূলক, দুইটা না একের অধিক যদি থাকে, 2, 3, 4 থাকে, তখন পুরা যৌগটাকে বিবেচনা করা হয় অ্যালকেনের মতো করে। একটু বোঝার চেষ্টা করো আমি কি বোঝানোর চেষ্টা করছি, যদি কেউ না বুঝো কোনো অসুবিধা নাই, এটা বোর্ড পরীক্ষা হয়তো নাও আসতে পারে। দুইটা কার্যকারীমূলক বলতে বা তিনটা কার্যকারীমূলক বলতে আমি কি বোঝাচ্ছি আসলে, যদি এমন হয় যে দুইটা কার্যকারীমূলক আছে, একটা মনে করো OH একটা CHO, তখন কিন্তু আমি সেটাকে দুইটা কার্যকারীমূলক হিসেবে ধরবো না। কেন ধরবো না? কারণ OH এবং CHO একটা প্রধান একটা অপ্রধান হয়ে যাবে। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি যে দুইটাই যদি মেইন কার্যকারীমূলক হিসেবে থাকে বা তিনটা যদি থাকে, একের অধিক যদি থাকে, যেমন এখানে দুইটাই কার্যকারীমূলক OH, কেউ প্রধান না কেউ অপ্রধান না, বা দুইটাই COOH থাকে, এরকম যদি থাকে, তখন আমি এখন যে নিয়মটা পড়াবো সেই নিয়মটা প্রযোজ্য হবে। অর্থাৎ যদি কোনো যৌগে একাধিক কার্যকারীমূলক থাকে তখন আমি এই দুইটা OH মূলকের মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিব, এইটা তো আমি মানে দুইটাকেই তো প্রায়োরিটি দিতে হবে, কারণ দুইটা তো সেম। এই জন্য কাউকে প্রায়োরিটি না দিয়ে পুরো যৌগটাকে আমরা অ্যালকেন কল্পনা করব। কিভাবে অ্যালকেন কল্পনা করব এবং কিভাবে নামকরণ করব সেইটা এখন একটু দেখতে পারো। এর ইউপ্যাক নাম কি হবে? এই দেখো, ইউপ্যাক নামটা হবে এমন, সেটা হচ্ছে এখানে কার্বন যেহেতু দুইটা, তাই যদি আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন কল্পনা করি তাহলে আমি তাকে ইথেন বলতে পারি। কি বলতে পারি? ইথেন। আচ্ছা, এখানে OH মূলক নিশ্চয়ই অপ্রধান না, নিশ্চয়ই প্রধান। হ্যাঁ, OH মূলক যখন প্রধান হয় তখন তার নাম হয় কি? হাইড্রক্সি নাকি অল? লেকচার শিটের 8 নাম্বার পেজ ওপেন করে দেখতে পারো। OH মূলক যখন অপ্রধান, বলো তো কি বলছি? OH মূলক যখন অপ্রধান তখন এইটা হচ্ছে হাইড্রক্সি, আর OH মূলক যখন প্রধান, OH মূলক যখন প্রধান তখন কি উচ্চারণ হয়? কে বলতে পারে? অল। তাহলে বলো এখানে OH মূলক প্রধান রূপে আছে নাকি অপ্রধান রূপে আছে? প্রধান রূপে আছে। তাহলে আমরা এখন বলবো ইথেন ডাই অল। আমি চাইলে এখানে 1, 2ও বলতে পারি, যেহেতু 1 ও 2 নাম্বারে আছে। এখানে 1, 2 না বললেও হতো, কারণ এখানে তো মোট দুইটাই আছে। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি ইউপ্যাক নাম 1, 2 ইথেন ডাইওয়াল, অর্থাৎ পুরা যৌগটাকে অ্যালকেন কল্পনা করা হলো। তাহলে কখন অ্যালকেন কল্পনা করা হয়? যদি একই কার্যকারীমূলক কোনো যৌগে একাধিকবার থাকে, নট অনলি 2 টাইমস, মোর টাইমস। যদি কোনো যৌগে কোনো কার্যকারীমূলক, একই কার্যকারীমূলক একাধিকবার থাকে, তখন আমরা যৌগটাকে অ্যালকেন কনসিডার করে কার্যকারীমূলকটা যতবার থাকবে তত বসিয়ে, ডাই বা ট্রাই বসিয়ে আমরা তার সাফিক্সটাকে লিখে দিব। তাহলে আমাকে কে বলে দিতে পারে এই যৌগের নাম কি হবে? অনেক চমৎকার। তোমাদের এই নিয়মটা আরো অন্যান্য গোত্র পড়তেও অনেক হেল্প করবে। ঠিক আছে, তাহলে তোমরা বলার চেষ্টা করছো 1, 2 এর ইউপ্যাক নাম। এর ইউপ্যাক নাম হচ্ছে 1, 2 প্রোপেন ডাইঅল, কারণ এইখানে দুইটা অল আছে, দুইটা OH মূলক আছে। নিশ্চয়ই সবাই এটা ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করে জানাও এবং মাইক্রোফোন অন করে কথা বলো। স্যার আরেকবার বোঝালে ভালো হতো। হ্যাঁ, আরেকবার বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলা হচ্ছে যে প্রশ্ন করেছো সে যদি একটু আমার সাথে কথা বলো খুব ভালো হয়। যদি কোনো যৌগে একের অধিকবার কার্যকারীমূলক থাকে তাহলে ওই যৌগটাকে কনসিডার করবা অ্যালকেন রূপে। তাহলে এখানে 2 কার্বন, তাই অ্যালকেনটার নাম ইথেন। এখানে 3 কার্বন, তাই অ্যালকেনটার নাম কি? প্রোপেন। আর ওই কার্যকারীমূলকটা কি? এখানে OH কে আমরা কি বলি? অল। কয়বার আছে? 2 বার, তাই ডাইঅল। সেটাই বলা হচ্ছে, আর কিচ্ছু না, একদম সহজ। ওকে, এইবার
অনেকেই প্রশ্ন করছো অ্যাডভান্স প্রশ্ন করার দরকার নাই, আমি এখন বুঝাই দিচ্ছি। এই যৌগটা আমি এখন একটা যৌগ লিখবো যে যৌগটাও তোমাদের বইয়ে আছে এবং তোমাদের অতি পরিচিত একটা যৌগ, তোমরা জানো না সেটা যে তোমাদের এত পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা যৌগ। এই যৌগটার নাম কি জানো? প্রচলিত নাম বা বাণিজ্যিক নাম, প্রচলিত বা বাণিজ্যিক নাম হচ্ছে, গ্লিসারিন না? হ্যাঁ, প্রচলিত বা বাণিজ্যিক নাম হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন নিশ্চয়ই সবাই চেনো, তাই কি না? গ্লিসারিন বা হ্যাঁ গ্লিসারল, তাই না? গ্লিসারল। অর্গানিক বুঝলে কিন্তু একটা মজা আছে, এগুলো জীবনমুখী শিক্ষা, এগুলো তোমার বাস্তব জীবন অনেক বেশি কাজে লাগে। ওকে, আচ্ছা, এখন মজার ব্যাপার, এই গ্লিসারিনটার বাণিজ্যিক নামটাই তোমাদের কাছে অনেক পরিচিত, এটাই পরীক্ষায় আসবে হয়তো, কিন্তু তুমি অলরেডি এর ইউপ্যাক নাম পারো। বলো তো এর ইউপ্যাক নাম কি হবে? 1 2 3 প্রোপেন ট্রাইল। নিশ্চয়ই আমরা কিছুক্ষণ আগেই বললাম, একই কার্যকারী মূলক যখন একাধিকবার থাকবে তখন পুরো যৌগটাকে অ্যালকেন কল্পনা করতে হবে এবং আমাদের কি করতে হবে, যে কয়বার ওই কার্যকারী মূলক থাকবে ততবার লিখতে হবে এবং তার সাফিক্সটা লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি এখন 1 2 3, হ্যাঁ 1, 2, 3 প্রোপেন, 3 বার আছে তাই ট্রাই, আর ওইচ আছে দেখে অল। আচ্ছা, যেটা পড়াচ্ছে আপাতত সেটা ভাবো। এই ধরনের যৌগ অনেক কিছু থাকতে পারে, কিন্তু অনেক কিছু তুমি এখন নিতে পারবা না। হ্যাঁ, দেখো আমরা এখন কিটোন না, কিটোনটা একটু স্কিপ করছি, আমরা অ্যালডিহাইড পড়বো। আচ্ছা, অ্যালডিহাইড মূলক যেটা সেটা সিএইচও মূলক, কার্বনযুক্ত। তো কার্বনযুক্ত মূলক হওয়ার কারণে ওই যেই কার্বনটাতে মানে যেই সিএইচও মূলকটা আছে ওই কার্বনটা সবসময় 1 নং কার্বন রূপে বিবেচিত হয়, অর্থাৎ অ্যালডিহাইড মূলক নিজেই সবসময় 1 নং কার্বন রূপে বিবেচিত হয়। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই 34 নাম্বার যৌগের নামকরণ করে দেখি তো। বলো তো কোন দিক থেকে নাম্বারিং হবে, বাম না ডান থেকে? আচ্ছা, তাহলে এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4। তাহলে প্রধান যৌগের নাম কি? বিউটানেল। আর এইখানে একটা মিথাইল মূলক আর এইখানে একটা ক্লোরো। ক্লোরো আগে নাকি মিথাইল আগে, কোনটা আগে উচ্চারণ হবে? ক্লোরো। কেন ক্লোরো আগে উচ্চারণ হবে? অ্যালফাবেটিক্যাল ক্রোনোলজি এম এর আগে সি আছে তাই। আচ্ছা, তাহলে আমরা বলবো 3 ক্লোরো, তারপর বলবো 2 মিথাইল, আর মূল যৌগের নাম হচ্ছে বিউটানেল। এই দেখো 3 ক্লোরো 2 মিথাইল বিউটানেল। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর আমরা আরো একটা যৌগ দেখব যেটা অ্যালডিহাইডের। এই যে দেখো এখানে এটা হচ্ছে 1 নং কার্বন, নিশ্চয়ই সিএইচও মূলক 1 নং কার্বন হবে। তাহলে এইটা হচ্ছে 2 নং কার্বন। তোমাদের বুদ্ধি দিয়ে তোমরা বলো এবার বামে যাবে প্রধান শিকল নাকি ডানে যাবে? ডানে যাবে। কেন ডানে যাবে? ডানে বড়, হ্যাঁ, বৃহত্তম শিকল পাওয়া যাবে, রাইট? ওকে, আচ্ছা, তাহলে এটা 3, এটা 4। তাহলে প্রধান যৌগের নাম কি? বিউটানেল। বিউটানেলের ঠিক এই জায়গাটাতে একটা মূলক দেখতে পাচ্ছ, এই মূলকটার নাম কি? মিথাইল। তাহলে আমরা বলবো 2 মিথাইল বিউটানেল। কি বলবো? 2 মিথাইল বিউটানেল। ওকে, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বাকিগুলো তোমরা ট্রাই করবা, আমি আশা করছি তোমরা পারবা, না পারলে তো আমি আছি ইনশাআল্লাহ। এবার আমি বলেন স্যার। হ্যাঁ, 39 নাম্বার 40 নাম্বার দুইটাই আমরা সলভ করাবো এখন। এই দেখো এই 39 নাম্বারকে আমরা একটু ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো খেয়াল করো। দেখো এখানে এই কার্বনের সাথে এখানে কয়টা CH3 মূলক আছে বলো? 3টি। তাহলে 3টি আমরা 3 দিকে দিয়ে দিলাম। এই যে একটা CH3, এই যে একটা CH3, এই যে একটা CH3, এবার একটা দিলাম। বলো CH2 কি ওপর নিচে থাকে নাকি পাশাপাশি থাকে? পাশাপাশি থাকে। তাহলে কতবার CH2 লেখা উচিত বলে মনে করছি আমরা? 4 বার CH2 লিখলাম। এরপর কি হবে? CH, এইখানে Cl বন্ড CHO। এখন বলো তোমরা দ্রুত কোনটা হবে 1 নং কার্বন? স্যার CHO যেখানে হ্যাঁ, CHO যেখানে সেটা হবে 1 নং কার্বন। তার মানে এটা 1 2 3 4 5 6 7 and 8।
তাহলে এখন আমরা কি বলতে পারি, কত নাম্বারে ক্লোরো, কত নাম্বারে মিথাইল? স্যার 2 নম্বরে ক্লোরো আর হচ্ছে 7 নম্বরে মিথাইল। তাহলে আমরা বলবো 2 ক্লোরো 7,7 ডাইমিথাইল। আর মূল যৌগের নাম কি বলতো? অক্টানেল। অক্টানেল। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। 2 ক্লোরো 7,7 ডাইমিথাইল অক্টানেল, ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? স্যার এটা যে যেভাবে ভাঙবেন না, যেভাবে ভেঙে করলেন, এই ভাঙাটা একটু আবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো ভাঙার ক্ষেত্রে ওই যে তোমাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে হবে, নিশ্চয়ই তুমি অ্যাসাইনমেন্ট করেছো, আমি জানি না, যদি না করে থাকো নিজের সততার সাথে আবার অ্যাসাইনমেন্টটা করবা। এই দেখো এই কার্বন দেখতে পাচ্ছ, এখানে কার্বন দেখতে পাচ্ছ, এই কার্বনের সাথে কয়টা মূলক যুক্ত এটা কিন্তু দেখানোই আছে এখানে। দেখো এই কার্বন এইদিকে একটা হাত দিয়ে পূর্ণ করে রাখছে, এইদিকে একটা হাত পূর্ণ করে রাখছে, তাহলে ওর আর 3টা হাত খালি, 3টা হাত খালি, এই জন্যই দেখো এখানে 3টা মূলক আছে। এই জন্য দেখো এই কার্বনটা এইটা, আর এর 3টা খালি হাতে, একটা এইদিকে একটা এইদিকে একটা এইদিকে আমরা CH3 দিয়ে দিছি। আর CH2 মূলক কেন ওপর নিচ হয় না, কেন পাশাপাশি হয়? কারণ যদি ওপর নিচ করো কার্বনের যোজনী মিলবে না, আমরা জানি কার্বনের যোজনী সবসময় 4 হবে, তাই দেখো 4 বার CH2 পাশাপাশি লিখে ফেলেছি। যদি তুমি সত্যিকার অর্থে অ্যাসাইনমেন্ট করে থাকো CH2 যে পাশাপাশি হয় সেটা তোমার বুঝে যাওয়ার কথা। এবার দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে আর দুই দিকে 2টা হাত পূর্ণ হয়েছে, মানে তার আরো একটা হাত খালি আছে। এই দুই দিকে 2টা, একটা হাইড্রোজেন 3টা, আর ওই বাকি যে খালি হাত সেইখানে ক্লোরিন যুক্ত হয়ে গেছে। এবার কি ভেঙে লেখা ক্লিয়ার কিনা একটু বলবো আমাকে? আচ্ছা তোমরা দ্রুত লেকচার শিটের 8 নাম্বার পেজ ওপেন করে আমাকে বলো, যখন OH মূলক অপ্রধান হবে তখন তার নাম কি হবে? কে বলতে পারে? দ্রুত বলো। হাইড্রোক্সি। হাইড্রক্সি। ওকে, সবাই এটা দেখে নাও, সবাই এটা দেখে নাও, যখন OH মূলক অপ্রধান হবে তখন কি নাম হবে? নিশ্চয়ই হাইড্রক্সি হবে। আচ্ছা এইখানে দেখো 2টা মূলক আছে, একটা OH একটা CHO, কোনটা কোনটা অগ্রগণ্য? OH নাকি CHO, কোনটা অগ্রগণ্য বলো? CHO অগ্রগণ্য। ওকে, তাহলে এটা 1 নং হবে, এটা 2 নং হবে, এটা 3 নং হবে, এটা 4 নং হবে। তাহলে এই যৌগের নাম কি হবে? 3-হাইড্রক্সি বিউটানেল। এই তো বুঝে যাওয়ার কথা তখন, 3-হাইড্রক্সি বিউটানেল। ওকে, আচ্ছা আমরা এবার চলে যাব। আচ্ছা কিটোনটা আমি আপাতত স্কিপ করছি, আমরা জৈব অ্যাসিডে চলে যাই। জৈব অ্যাসিডের এই দেখো এই যৌগটা 45 নাম্বার যৌগ, তোমরা খাতায় লিখে সলভ করো, তোমাদেরকে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। হ্যাঁ 45 নাম্বার যৌগ খাতায় লিখে সলভ করো। বলো। 2 ক্লোরো 3 মিথাইল বিউটানাইক অ্যাসিড হবে না? হ্যাঁ দেখো খেয়াল করো, এখন আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ তাই হবে। দেখো এখানে এটা হচ্ছে 1 নং কার্বন, COOH মূলক সবসময় 1 নং কার্বন রূপে হয়। তারপরে এটা হচ্ছে 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি মিথাইল এবং ক্লোরো আছে, তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে হচ্ছে ক্লোরোর প্রথম অক্ষর C আর মিথাইলের প্রথম অক্ষর M, এজন্য আগে হবে 2 ক্লোরো, তারপর 3 মিথাইল, আর মূল যৌগের নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড। ওকে, আচ্ছা এইটা আমরা একটু পরে পড়বো, এটা একটু পরে পড়বো, পরের যৌগগুলোতে চলে যায়। এই দেখো 47 নাম্বার যৌগ, এখানে নাম্বারিং করাই আছে। হ্যাঁ নাম্বারিং করাই আছে। দেখো তো এখানে প্রধান যৌগে 6টা কার্বন, তাই এই যৌগের নাম হচ্ছে হেক্সানোইক অ্যাসিড। প্রধান যৌগে 6টা কার্বন, যৌগের নাম হচ্ছে হেক্সানোইক অ্যাসিড। এই দেখো এটার নাম হচ্ছে ইথাইল, এটা মিথাইল, না দুঃখিত, এটা ব্রোমো, আর এটা হচ্ছে মিথাইল। অ্যালফাবেটিক্যালি কে আগে বলো? ব্রোমো। তাহলে আমরা এই যৌগের নাম বলবো 3 ব্রোমো, তারপর কি বলবো বলো? 4 ইথাইল 2 মিথাইল হেক্সানোইক অ্যাসিড। আচ্ছা তার মানে বলবো 3 ব্রোমো 4 ইথাইল 2 মিথাইল আর 6 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হওয়ার কারণে এটার নাম হবে হেক্সানোইক অ্যাসিড। নিশ্চয়ই সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, আর কারো কোশ্চেন থাকলে বলো। এগুলো আশা করছি তোমরা এখন পারবা। এই যৌগটা 50 নাম্বার যৌগটা তোমরা সলভ করো, আমি সলভ করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ এই যে এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং। তাহলে বলো প্রধান যৌগের নাম কি? বিউটানোইক অ্যাসিড। চমৎকার। বিউটানোইক অ্যাসিডে আমরা 2টা মূলক দেখতে পাচ্ছি, কি কি মূলক? অপ্রধান মূলক 2টা কি কি? আচ্ছা হাইড্রক্সি দেখতে পাচ্ছি আর অ্যামিনো দেখতে পাচ্ছি। অ্যালফাবেটিক্যালি A এবং H এর মধ্যে কে আগে? তাহলে আমরা বলবো কি বলতো 3 অ্যামিনো
3-amino 2-hydroxy 3-amino 2-hydroxy মূল যৌগের নাম বিউটানোয়িক অ্যাসিড। এই দেখো 3-amino 2-hydroxy বিউটানোয়িক অ্যাসিড। নিশ্চয়ই ক্লিয়ার এটা। এরপর এগুলো তো পারবাই। এই দেখো 52 নাম্বার মস্ত বড় একটা যৌগ, 52 নাম্বার মস্ত বড় একটা যৌগ। হ্যাঁ, এই দেখো মস্ত বড় যৌগ। দেখো এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2, এটা 3, এটা 4। বলো এখানে CH2 কয়বার আছে? 2বার। তাহলে এটাই 5, এটাই 6, তারপর এটা 7। ভেঙে লিখা দেখাবো নাকি বুঝে গেছো বলো? ভেঙে? আচ্ছা ওকে। দেখো এই দেখো CH3 প্রথমে লিখলাম এইটা, তারপর CH2 2বার লিখলাম, তারপর CH এর সাথে একটা Cl, এরপর CH2, তারপর আবার CH, দেন উপরে NH2, দেন আবার COOH। তাহলে কি করা যায়? কোন দিক থেকে নাম্বারিং করা যায়? ডান দিক থেকে নাম্বারিং করা যায়। কার্বন দেখো, গুণে দেখো, 1 2 3 4 5 6 7। ওকে, কত নাম্বারে অ্যামিনো, কত নাম্বারে ক্লোরো কে বলতে পারে? অ্যামিনো 2 নম্বরে, ক্লোরো 4। ওকে, কোনটা আগে উচ্চারণ হবে, অ্যামিনো নাকি ক্লোরো? অ্যামিনো। অ্যামিনো আগে উচ্চারণ হবে। অ্যামিনো আগে উচ্চারণ হবে। তাহলে আমরা বলবো 4 ক্লোরো 2 অ্যামিনো হেপ্টানোয়িক অ্যাসিড। 4 ক্লোরো 2 অ্যামিনো 2 অ্যামিনো 4 আগে তো অ্যামিনো হবে না ও স্যার? দুঃখিত, হ্যাঁ 2 অ্যামিনো 4 ক্লোরো হেপ্টানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমরা আজকে আরেকটা পার্ট শেষ করব। হ্যাঁ, 53 পর্যন্ত হয়ে গিয়েছে, আমরা আরেকটা পার্ট শেষ করতে চাই। হ্যাঁ, কিটোনটা স্কিপ করেছি, তবে পড়বো আমরা ইনশাল্লাহ। ওকে, দেখো এবার আমরা খাতায় লিখবো এরকম, বন্ড COOH এর উপস্থিতির ভিত্তিতে জৈব অ্যাসিডের প্রকারভেদ। ওকে, বন্ড COOH মূলকের উপস্থিতির ভিত্তিতে জৈব অ্যাসিডের প্রকারভেদ, আমরা সেটা পড়বো। 1 নাম্বার হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে 1 নং। ওকে, আচ্ছা 2 নাম্বার হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর 3 নাম্বার হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা তাহলে বলো তো এইটুকু শোনার পর তোমাদের কি মনে হলো বলো? মনো মানে হচ্ছে একটা COOH থাকবে। হ্যাঁ, মনো মানে একটা COOH মূলক থাকবে। তার মানে আমরা এতক্ষণ যত জৈব অ্যাসিড পড়েছি সবগুলো কি কার্বক্সিলিক অ্যাসিড ছিল? মনোকার্বক্সিলিক। তার মানে আমাদের অলরেডি মনোকার্বক্সিলিক অ্যাসিড পড়া ডান। ওকে, আচ্ছা এখন আছে ডাই এবং ট্রাই এর আমরা ওই সব পড়াগুলোই পড়বো যেগুলো আমাদের বোর্ড বইয়ে আছে বা আমাদের জন্য দরকার, রাইট? তো আমরা এখন খাতায় হেডিং দিতে পারি ডাইকার্বক্সিলিক অ্যাসিড। নিশ্চয়ই তোমরা এটা উঠায় ফেলছো, উঠায় না ফেললে দ্রুত উঠায় ফেলো। বন্ড COOH মূলকের উপস্থিতির ভিত্তিতে জৈব অ্যাসিডের প্রকারভেদ, মনোকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। হয়েছে? আচ্ছা এবার আসো ডাইকার্বক্সিলিক অ্যাসিড পড়ার জন্য। ডাইকার্বক্সিলিক অ্যাসিড পড়তে চাই আমরা। হ্যাঁ, আচ্ছা মনে রাখবা এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড যারা, তারা ইউপ্যাক নামের চাইতে প্রচলিত বা সাধারণ পদ্ধতির নামে বা বাণিজ্যিক নামে বেশি জনপ্রিয়। তাহলে খাতায় এটা নোট করে রাখো যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড যারা, তারা ইউপ্যাক নামের চাইতে প্রচলিত নামে বেশি জনপ্রিয়, যদিও আমরা ইউপ্যাক নাম শিখব। আচ্ছা, এমন খুবই জনপ্রিয় একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড লিখতেছি যেটার নাম তোমরা সবাই জানো, বাট তোমরা জানো না যে তোমরা জানো হয়তোবা। এই দেখো এইটা, হ্যাঁ এই যৌগটা দেখো 2টা COOH মূলক আছে, আর এর প্রচলিত নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, যেটা তোমরা ক্লাস 8 থেকে শুনতেছো, অক্সালিক অ্যাসিড। কিন্তু এটা তার প্রচলিত নাম, এরা প্রচলিত নামে বেশি জনপ্রিয়। তুমি দেখো এটাকে অক্সালিক অ্যাসিড নামেই তুমি কিন্তু চিনো। হ্যাঁ,
আচ্ছা, এখন বলো তো তোমরা নিশ্চয়ই গ্লাইকল পড়ার সময় ইউপ্যাক নাম পড়লা, যে একই কার্যকারীমূলক একাধিকবার থাকলে কি হবে। তাহলে কে বলতে পারে এর ইউপ্যাক নাম কি হবে? এর ইউপ্যাক নাম কি হবে বলো। এখানে কার্বন কয়টা আছে বলো? দুইটা। তাহলে আমরা বলবো ইথেন। কি বলবো? ইথেন। একই কার্যকারীমূলক একাধিকবার থাকলে ওটা অ্যালকেনের মতো হয়ে যায়, বললাম ইথেন। আর এর সাফিক্স হচ্ছে ওইক অ্যাসিড, তাহলে ইথেন ডাই ওইক অ্যাসিড। যদি আমরা ইউপ্যাক নাম না পড়লেও চলবে, অক্সালিক অ্যাসিড পড়লেও হবে। নিশ্চয় অক্সালিক অ্যাসিড নাম শুনেছো নাকি বলো? আচ্ছা, ওই মজা করে ক্লাসে বলি এই টপিক পড়ানোর সময় যে পৃথিবীতে সবথেকে কঠিন দৃশ্য কি বলতে পারো? কঠিন দৃশ্য কি কে বলতে পারে বলো? পৃথিবীতে সবথেকে কঠিন দৃশ্য কি পারো বলতে? পারো না। আচ্ছা, পৃথিবীতে সবথেকে কঠিন দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ। এই দেখো, এই দেখো, এইটা অক্সালিক অ্যাসিড না? তোমাকে পরীক্ষায় ইন্টারমিডিয়েটে এভাবে দিয়ে দিতে পারে, তখন তুমি বলবো আমি তো এটা পড়ি নাই, কিন্তু আসলে তুমি পড়েছো। দেখো, হাইড্রোজেন 2টা, কার্বন 2টা আর অক্সিজেন 4টা, দিস ইজ অক্সালিক অ্যাসিড। তাহলে এটা খুব জনপ্রিয় একটা অ্যাসিড, ক্লাস 8 থেকে আমরা নাম শুনে এসেছি, আমাদেরকে কেউ ওইভাবে হয়তো শেখায় নাই। এছাড়া আমরা অক্সালিক অ্যাসিড নিয়ে আরো অনেক কথা বলবো, একটু অপেক্ষা করতে হবে, হয়তো আজকেও বলতে পারি, আগামী ক্লাসেও বলতে পারি। কিছুক্ষণ আগেই তোমাদের লেকচার শিটের একটা যৌগকে আমরা স্কিপ করে আসছি, যৌগটা হচ্ছে 46 নাম্বার, মেবি 46 নাম্বার যৌগ। দেখো 46-এ একটা যৌগ আছে, এই দেখো, হ্যাঁ 46-এ একটা যৌগ আছে, এই যৌগটা। এই যৌগটা এখানে কিভাবে লেখা আছে? কয়বার CH2 লেখা আছে বলো তো? 4 বার। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, দেখো ভেঙে লিখতে পারি। আমরা বলেছি যারা ডাইকার্বক্সিলিক অ্যাসিড হয় তারা মূলত প্রচলিত নামে বেশি জনপ্রিয়। আচ্ছা, এই যৌগের প্রচলিত নাম হচ্ছে বা বাণিজ্যিক নাম হচ্ছে, খুবই দরকারি একটা যৌগ তোমাদের এই সিলেবাসের জন্য, বইয়ে আছে এটা, এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড, তোমরা আগে হয়তো বা এটার নাম শুনো নাই, এখনই শুনতেছো। আচ্ছা, এখন এডিপিক অ্যাসিড তার প্রচলিত নাম, কে বলবে যে এইটার ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নাম কি? কি কি কি? মানে কার্বন কয়টা? ইয়েস, হেক্সেন। হ্যাঁ, হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। হেক্সেন ডাইওয়িক অ্যাসিড 6 কার্বন। হ্যাঁ, 6 কার্বনের জন্য হেক্সেন আর ডাইওয়িক অ্যাসিড। ডাইওয়িক অ্যাসিড, ওইকের বানান দুইটাই হয়, ও হয় অ হয়। ওকে, এইবার আমরা তোমাদের পরিচিত মজার আরেকটি যৌগ পড়াবো, তোমাদের অনেক বেশি পরিচিত। দেখা যাক কে পারে, কে পারে। তোমরা যৌগটিকে এভাবে দেখেছো, কে পারে বলতে এই যৌগের নাম কি? কে পারে এই যৌগের নাম বলতে? কেউ পারো? এই যৌগটাকে আমি ভেঙে লিখি। আর কি অ্যাসিড? ইয়েস, টার্টারিক অ্যাসিড। এই যৌগের নাম টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, ছোটবেলা থেকেই পড়ে আসছো। এই দেখো, টার্টারিক অ্যাসিডের গঠন হচ্ছে এমন। টার্টারিক অ্যাসিডের গঠন এমন। দেখো তো কার্বন কাউন্ট করে দেখো তো, কার্বন কয়টা? 4টা। 4টা। হাইড্রোজেন কয়টা কাউন্ট করে দেখো? 1 2 3 4 5 6। অক্সিজেন 6টা। দরকার নাই, তারপরও তোমরা চাইলে বলতে পারো তোমরা এর ইউপ্যাক নাম কি? বিউটেন ডাইওয়িক অ্যাসিড। বিউটেন ডাইওয়িক অ্যাসিড তার প্রধান যৌগের নাম। সঠিক উত্তর হলেও ওইচ দুইটা বলবে কে? 1 2 3 4। তাহলে বলতে হবে 2,3 ডাই হাইড্রক্সি, তারপর বিউটেন ডাইওয়িক অ্যাসিড। 2,3 ডাইহাইড্রক্সি বিউটেন ডাইওয়িক অ্যাসিড। মূলত এটা খুবই জনপ্রিয় টার্টারিক অ্যাসিড নামে। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুলে থাকে, রাইট? আমাদের ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই 3টা পড়লেই চলবে। আমরা এই যৌগগুলো বেশিরভাগ স্টুডেন্টকে মুখস্থ করতে দেখি, বুঝে পড়তে দেখি না, বাট আমরা চেষ্টা করছি বুঝে পড়ার জন্য। আমরা এখন একটা যৌগ দেখব যেটা হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। একটাই যৌগ দেখব, তার ইউপ্যাক নাম আমাদের এখন জানা সম্ভব হবে না। হ্যাঁ, একটা যৌগই দেখব, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। এদের ইউপ্যাক নাম আমাদের এখন জানা সম্ভব হবে না। হ্যাঁ, আমরা কে বলতে পারে এই যৌগের নাম কি? এই যৌগের নাম কি? তোমাদের অত্যন্ত পরিচিত। ইয়েস, এই যৌগের বাণিজ্যিক নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো। ওকে, আচ্ছা, এই যৌগের গঠনটা আমি তোমাদেরকে দেখাই বোঝার জন্য।
কাউন্ট করে দেখো এবার কার্বন কয়টা, কার্বন কয়টা? স্যার 6টা। 6টা। দেখো এই যে 3 আর 3 6। এবার কাউন্ট করে দেখো তো অক্সিজেন কয়টা? 2 2 2 সাতটা 7টা। সাতটা আর হাইড্রোজেন নিশ্চয়ই 8টা। এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। এবার আমরা কিছু মজার নেমিং শিখব, মজার নেমিং শিখব। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই ক্লাস 10-এর শুরু থেকে আমরা তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আচ্ছা বলো তো, কোনো অ্যাসিডের লাস্টে যদি ইক থাকে, ও যখন কোনো যৌগ তৈরি করে, অ্যাসিড নিশ্চয়ই কার সাথে বিক্রিয়া করে? ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। আচ্ছা বলো তো, কোনো লবণের কয়টা অংশ? দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ। নিশ্চয়ই নেগেটিভ অংশটা আসে কোথা থেকে? অ্যাসিড থেকে আসে না? তাহলে এখন চিন্তা করে দেখো, নেগেটিভ অংশের নামকরণ কিন্তু আমাদের শিখতে হয়, পজিটিভ অংশের নামকরণ কখনো শিখতে হয় না। তোমাদের কি শেখানো হচ্ছে? কোনো অ্যাসিডে যদি ইক থাকে, তার যৌগমূলকে গিয়ে কি হয়? 8 হয়। 8 ইক থাকলে 8 হয়। যেমন সালফিউরিক হয় সালফেট, সালফিউরিক হয় সালফেট। দেখা যাক তোমরা এবার পারো কিনা। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, কেউ তোমাদেরকে শেখাবে না, সবাই খালি মুখস্থ করাবে, কিন্তু মুখস্থ করে বড় হইতে পারবে না অনেক। এবং আমি আজকে তোমাদেরকে যা শেখাবো তা শুধু পরীক্ষায় নাম্বারই বৃদ্ধি করবে না, এইগুলো তোমাদের ফিউচারের জন্য একদম অ্যাসেট হয়ে থাকবে। চলো আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটু অজৈব রসায়ন নিয়ে কথা বলি। এটা ছিল সালফিউরিক অ্যাসিড, এইখান থেকে লাস্টে ইক উচ্চারণ হয়েছিল। এবং তোমাদের পুরনো কথা মনে করিয়ে দিচ্ছি, এই অ্যাসিড যে যৌগমূলক ক্রিয়েট করে সেটার নাম কি? সালফেট। এর যোজনী কত? এর যোজনী কত? 2। কেন 2? যোজনী কখনো মাইনাস হয় না। হ্যাঁ, আচ্ছা, জারণ সংখ্যা -2 বাট যোজনী 2। আচ্ছা, যোজনী 2 কিভাবে হয়েছে আমি সেটা তোমাকে বুঝিয়েছিলাম। বলো তো কেন যোজনী 2? দুইটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে। অর্থাৎ যখন এই সালফিউরিক অ্যাসিড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে, তখন এই ক্ষারের সোডিয়াম অংশটা এই হাইড্রোজেনকে সরাইয়া দেয় না, প্রতিস্থাপন করে দেয় না। তাহলে এখান থেকে কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়? 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়। আর দ্যাটস হয় এইটার যোজনী 2 হয়। ওকে, আচ্ছা চলো আমরা এবার মজার কিছু বিষয় পড়ি। কে বলতে পারে এই যৌগের নাম কি? কে বলতে পারে? অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, চমৎকার বলেছ। আচ্ছা, ধরা যাক এটা একটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তাহলে কি হবে বলো তো? অ্যাসিড সব সময় কি ত্যাগ করে? H+ ত্যাগ করে। অ্যাসিড শুধুমাত্র H+ ত্যাগ করে। চমৎকার। তোমাদেরকে একটি টিপস বলি, জৈব অ্যাসিডে শুধুমাত্র দেখো এখানে মোট 4টা হাইড্রোজেন আছে, কিন্তু জৈব অ্যাসিডের সব হাইড্রোজেন কিন্তু H+ রূপে ত্যাগ করা যায় না। শুধুমাত্র যে হাইড্রোজেনটা COOH মূলকে থাকে, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপনীয় হয়, বাকিটা হয় না। অর্থাৎ এখান থেকে H+ আর এখান থেকে OH- দিয়ে আগেই সে পানি তৈরি করে ফেলে। তাহলে বাকি থাকে কি? এই দেখো CH3 COO আর এইখানকার Na। তাহলে তোমাদের বুদ্ধিমত্তা কাজে লাগায় আমাকে বলো, এইখান থেকে COOH মূলকের যে Hটা সেটা চলে যাওয়ার পর যে মূলকটা তৈরি হলো তার নাম কি? অ্যাসিটেট। ইয়েস, অ্যাসিটেট। কারণ অ্যাসিটিক থেকে অ্যাসিটেট বা ইথানোয়িক থেকে কি? ইথানয়েট। বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে এরকম, সবাই মুখস্থ করেছে অথবা পারে না উত্তরটা, যে অ্যাসিটেট মূলকের যোজনী কত? MCQ এর মধ্যে আছে, তোমরা দেখবা। হ্যাঁ, তোমাদের যখন পড়াবো তো সবাই কি করে মুখস্থ করছে অ্যাসিটেট মূলকের যোজনী। তুমি কি মুখস্থ করবা নাকি তুমি বুঝে বলবা? নিশ্চয়ই বুঝে বলবা। বলো তো কি দেখে বলবা অ্যাসিটেট মূলকের যোজনী কত? 1। কেন 1? কেন 1? একটি হাইড্রোজেন প্রতিস্থাপনীয় হয়েছে। ইয়েস। আচ্ছা বলো তো সবাই কমেন্টে অথবা মাইক্রোফোনে, যে জৈব অ্যাসিডের কোন হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনীয় হয়? স্যার COOH এর সাথে যে হাইড্রোজেনটা থাকে, শুধুমাত্র COOH মূলকের সাথে যে হাইড্রোজেন থাকে। তাহলে এখন একটা মজার ব্যাপার দেখো, তুমি বুঝে কতগুলো অ্যাসিড পড়তে পারবা। যেমন দেখো, যত অ্যাসিড আছে, জৈব অ্যাসিড বিশেষ করে সবার লাস্টে কিন্তু ইক হয়। খেয়াল করেছো কিনা? বাণিজ্যিক নামও হয়, ইউপ্যাক নামও হয়। যেমন মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, সবার লাস্টে ইক।
তাহলে সবাই যখন বিক্রিয়া করে লবণ তৈরি করবে সবাই হয়ে যাবে 8। তাহলে বলো এই যৌগের নাম কি, এই যৌগের নাম কি বলো, দ্রুত বলো। সোডিয়াম অ্যাসিটেট। ইয়েস, সোডিয়াম অ্যাসিটেট। তাহলে যদি এখানে প্রোপানোয়িক অ্যাসিড থাকতো তাহলে কি হতো? সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম বিউটানোয়িক থাকলে কি হতো? সোডিয়াম বিউটানয়েড। আচ্ছা, এই কনসেপ্ট তোমরা বুঝেছো কিনা আমাকে সবাই কমেন্ট করবা, সবাই। তাহলে আমি আরো 3-4টা উদাহরণ দিতে চাই, তোমরা বুঝতে পারলে সবাই যদি কমেন্ট করো তবে আমি 3-4টা আরো উদাহরণ দিব। এগুলো তোমাদের শুধু নাম্বার বৃদ্ধিই করবে না, তোমাদের এগুলো ফিউচারের জন্য অনেক বড় অ্যাসেট হয়ে থাকবে। এই পড়াগুলা অনেক পড়া বুঝতে সাহায্য করবে। ওকে, বুঝেছো? তাহলে তোমরা আমাকে দ্রুত বলো অক্সালিক অ্যাসিড ওর যৌগমূলক কি হবে বলো। অক্সালিক অ্যাসিডের যৌগমূলকের নাম কি হবে? এতক্ষণ লাগার কথা না। অক্সালেট হবে, অক্সালেট হবে, অবভিয়াসলি অক্সালেট হবে। অক্সালিক থাকলে অক্সালেট হবে। কে বলতে পারে অক্সালেটের যোজনী কত হবে? 1 কেন হবে? আমরা 1 কেন হবে? 2 হবে না স্যার? কেন 2 হবে? এখানে কয়টা COOH মূলক আছে বলো? 2টা। তাহলে আমি কি বললাম? জৈব অ্যাসিড কোথাকার হাইড্রোজেন গুলো ত্যাগ করে? তাহলে অক্সালেট। এই দেখো তুমি এখন বলতে পারবা C2। এগুলো তোমাকে কেউ বোঝাবে না সাধারণত, কিন্তু এগুলো তোমার অনেক বেশি হেল্প করবে তোমাকে ভবিষ্যৎ কেমিস্ট্রি পড়তে। তোমার ফাউন্ডেশনটা অন্য লেভেলে চলে যাবে। এই দেখো, এই মূলকের নাম হচ্ছে অক্সালেট মূলক। অল ক্লিয়ার? ক্লিয়ার কিনা জানাও। তাহলে বলো তো এবার সবাই, টার্টারিক অ্যাসিড যদি কখনো বিক্রিয়া করে তাহলে যে যৌগমূলক তৈরি করবে তার নাম কি হবে? টার্টারেট। টার্টারেট হবে। ইয়েস, টার্টারেট হবে। টার্টারেট মূলকের যোজনী কত হবে বলো? স্যার 2। টার্টারেট মূলকের যোজনী 2 হবে। কেন 2 হবে? কেন 2 হবে? স্যার এখানে দুইটা COOH আছে, তো দুইটা COOH থেকে দুইটা হাইড্রোজেন অপোজিট। এই যে যেমন আমরা যদি এখানে C4H4O6 2- দেই তাহলে এটাই হয়ে গেল টার্টারেট মূলক। এটাই হয়ে গেল টার্টারেট মূলক। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আরো অনেক গুরুত্বপূর্ণ পড়া পড়বো। তাহলে এবার কে বলতে পারে সাইট্রিক অ্যাসিড যদি কখনো বিক্রিয়া করে তাহলে যে যৌগ তৈরি করবে তার নাম কি হবে? সাইট্রেট। এবং সাইট্রেট মূলকের যোজনী কত হবে? 3 হবে। কেন 3 হবে কে বলতে পারে? তিনটা COOH আছে, তিনটা। তার মানে আমি এখন এইখান থেকে সাইট্রেট মূলকের যোজনী লিখতে পারি C6H5O7 3-। দিস ইজ সাইট্রেট মূলক। ওকে, আজকে আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।